বিকেলের তপ্ত রোদ তখন আবছা হয়ে আসছিল। জানালার পাশটায় দাঁড়িয়ে আমি আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম, জীবনটা কত দ্রুত রং বদলায়। মাত্র ২৪ বছর বয়সে এসে মনে হচ্ছিল আমি যেন এক অন্তহীন গোলকধাঁধায় হারিয়ে গেছি। ঠিক তখনই পেছন থেকে দুটো হাত এসে আমায় জড়িয়ে ধরল। চমকে উঠে তাকিয়ে দেখি প্রতীক, আমার স্বামী। তার মুখে এক অদ্ভুত, চেনা কিন্তু রহস্যময় হাসি। কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, নন্দিনী, আজ সব কাজ জলদি গুছিয়ে নাও, আজ আমরা বাইরে যাব। অনেক দিন কোথাও যাওয়া হয় না। আজ পুরো বিকেলটা আমরা শহরের বাইরে কাটাবো, আর রাতে একটা সুন্দর রিসোর্টে বুকিং করা আছে। আজ শুধু তুমি আর আমি। কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা এক অজানা আনন্দে কেঁপে উঠল। প্রতীক আর আমি, এই দুটো নাম এক ছাদের নিচে থাকলেও আমাদের দূরত্ব ছিল আকাশসম। বিয়ের পর থেকে সে কোনোদিন আমাকে মন থেকে মেনে নেয়নি। সবসময় একটা উদাসীনতা, একটা অবহেলা জড়িয়ে থাকতো তার আচরণে। আজ হঠাৎ তার এই রূপ দেখে আমার চোখ দুটো খুশিতে ছলছল করে উঠল। মনের সব অভিমান এক পলকে ধুয়ে মুছে গেল। সে চলে যাওয়ার পরপরই আমি ঘরের সব কাজ যেন এক নিমেষে শেষ করে ফেললাম। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে হাসলাম। নিজেকে নিজেই বললাম, তাহলে কি প্রতীকের মন অবশেষে গলল? ঈশ্বর, আমাদের সম্পর্কটা এবার অন্তত জোড়া লাগিয়ে দাও। ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজের টোন বেজে উঠল। স্ক্রিনে প্রতীকের নাম। মেসেজটি পড়ে আমার কৌতূহল আরও বেড়ে গেল। সে লিখেছে, নন্দিনী, আজ একটু অন্যরকম করে সাজবে। বিছানার এক কোণে একটা শপিং ব্যাগ রাখা আছে, ওটার ভেতরের পোশাকটা আজ তোমার জন্য। ওটা পরেই তৈরি থেকো। আমি দ্রুত বিছানার দিকে তাকালাম। সত্যিই একটা জমকালো ব্যাগ রাখা। কাঁপতে থাকা হাতে ব্যাগটা খুলতেই আমার চোখ ধাঁধিয়ে গেল। ভেতরে একটা চমৎকার গাঢ় বেগুনি রঙের জামদানি শাড়ি, যার আঁচল জুড়ে রূপোলি সুতোর নিখুঁত কাজ। এত সুন্দর শাড়ি আমি আগে কখনো দেখিনি। সবচেয়ে বড় কথা, বিয়ের পর এটিই প্রতীকের দেওয়া আমার জীবনের প্রথম উপহার। অত্যন্ত যত্ন নিয়ে শাড়িটা পরলাম। আলমারি থেকে ম্যাচিং করা রূপোর গহনাগুলো বের করে কানে আর গলায় জড়িয়ে নিলাম। চোখে গাঢ় করে কাজল টানলাম আর চুলগুলো হালকা ফুলিয়ে খোপা করে বাঁধলাম। আয়নায় নিজেকে দেখে নিজেরই বিশ্বাস হচ্ছিল না। প্রতীকের দেওয়া প্রথম উপহারের ছোঁয়ায় আমার সাধারণ রূপটাও যেন আজ একটু বেশি উজ্জ্বল লাগছিল। হঠাৎ আয়নার প্রতিফলনে দেখলাম প্রতীক দরজার সামনে এসে দাঁড়িয়েছে। তার চোখে এক পলকের জন্য একটা অন্যরকম চিলতে আলো খেলে গেল, যা আমি তখন বুঝতে পারিনি। সে এগিয়ে এসে বলল, নন্দিনী, তোমাকে আজ চমৎকার দেখাচ্ছে। এবার বেরোতে হবে, গাড়ি নিচে অপেক্ষা করছে। দেরি হলে আবার বুকিং ক্যান্সেল হয়ে যেতে পারে। আমি একটা মিষ্টি হাসি দিয়ে তার হাত ধরলাম। ভাবিনি এই হাত ধরাটাই আমার জীবনের শেষ স্বাভাবিক মুহূর্ত ছিল। আমরা শহরের কোলাহল পেরিয়ে বেশ দূরের একটি চমৎকার লাক্সারি রিসোর্টে এসে পৌঁছালাম। চারদিকের পরিবেশটা দারুণ শান্ত আর স্নিগ্ধ। আলো আধারের মায়াবী আলোয় রিসোর্টের চারপাশটা সাজানো। প্রতীক আমাকে নিয়ে 4 তলার একটি বিলাসবহুল রুমের সামনে দাঁড়ালো। পকেট থেকে কার্ড বের করে দরজাটা খুলতেই আমি ভেতরে পা রাখলাম। রুমের ভেতরটা বেশ রাজকীয়, কিন্তু ভেতরে ঢোকার সাথে সাথেই আমার পুরো শরীর হিম হয়ে গেল। রুমের মাঝখানে রাখা সোফাটায় পা ছড়িয়ে বসে আছে এক ব্যক্তি। তার হাতের গ্লাসে হালকা পানীয়। লোকটার দিকে তাকাতেই আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ইমতিয়াজ, আমার অতীত, আমার কলেজ জীবনের সেই অভিশাপ, যাকে আমি চিরকালের জন্য ভুলে যেতে চেয়েছিলাম। আমি আতঙ্কে প্রতীকের দিকে তাকালাম, কিন্তু প্রতীকের মুখে তখন কোনো বিস্ময় নেই, বরং এক ধরনের কুৎসিত স্বস্তি। সে ইমতিয়াজের দিকে তাকিয়ে অত্যন্ত বিনীত সুরে বলল, স্যার, আমি নন্দিনীকে নিয়ে এসেছি। এবার আমার প্রমোশনের ফাইলটা একটু দেখবেন তো? আশা করি আপনার আর কোনো ক্ষোভ থাকবে না। আমি চিৎকার করে উঠলাম, প্রতীক, এসব কি হচ্ছে? এই লোকটা এখানে কেন? আর তুমি প্রমোশনের কথা কি বলছো? প্রতীক আমার দিকে একবারও না তাকিয়ে ঠান্ডা গলায় বলল, কি হচ্ছে তা তোমার নতুন বস ইমতিয়াজ সাহেবই তোমাকে বুঝিয়ে বলবেন। আমি আসি। এই বলেই প্রতীক দ্রুত রুম থেকে বেরিয়ে গেল এবং বাইরে থেকে দরজাটা আটকে দিল। দরজার লক হওয়ার শব্দটা আমার কানে যেন বজ্রপাতের মতো শোনালো। আমি পাগলের মতো দরজার দিকে ছুটে গেলাম। হাত দিয়ে দরজায় আঘাত করতে করতে চিৎকার করতে লাগলাম, প্রতীক, দরজা খোলো, আমাকে এখানে একা রেখে যেও না, প্রতীক।
পেছন থেকে একটা চড়া আর উপহাসের হাসি ভেসে আসলো। ইমতিয়াজ সোফা থেকে উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, দরজা থাকিয়ে কোনো লাভ নেই নন্দিনী। তোমার ওই তথাকথিত স্বামী তোমাকে 4 কোটি টাকার বিনিময় আর নিজের কেরিয়ারের লোভনীয় প্রমোশনের জন্য আজ সারা রাতের জন্য আমার কাছে লিজ দিয়ে গেছে। তুমি এখন আমার সম্পত্তি। কথাটা শোনার সাথে সাথে আমার মনে হলো কেউ যেন আমার বুকে একটা ধারালো ছুরি বসিয়ে দিয়েছে। আমার কান ঝাঝা করতে লাগলো। আমি দেয়ালে পিঠ ঠেকিয়ে কোনো মতে নিজেকে সোজা রাখলাম। কাঁপানো গলায় বললাম, মিথ্যে, আপনি মিথ্যে বলছেন। প্রতীক এমনটা করতে পারে না। বিশ্বাস হচ্ছে না? ইমতিয়াজ একটা কুৎসিত শব্দ করে হাসল। যে ছেলেকে তুমি এত ভালোবাসলে সে আসলে একটা মেরুদণ্ডহীন লোভী পুরুষ। নিজের স্বার্থের জন্য সে নিজের স্ত্রীর সম্মান বিক্রি করতে 1 সেকেন্ডও ভাবেনি। ছি নন্দিনী, তোমার পছন্দ এত খারাপ? আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। চারদিকের দেওয়ালগুলো যেন আমার দিকে ধেয়ে আসছিল। দম বন্ধ হয়ে আসছিল আমার। কাকে ভালোবেসেছিলাম আমি? কার জন্য নিজের জীবনটা উৎসর্গ করতে চেয়েছিলাম? ইমতিয়াজ আমার একদম কাছে এসে দাঁড়ালো, কিন্তু আমাকে স্পর্শ করলো না। সে অবজ্ঞার সুরে বলল, ভয় পেও না, আজ আমি তোমাকে ছোবও না, কারণ আমি জানি আজকের এই রাতের পর তোমার যাওয়ার কোনো জায়গা থাকবে না। সমাজ, পরিবার সবাই যখন তোমাকে তাড়িয়ে দেবে তখন তুমি নিজে হেঁটে আমার এই পায়ে এসে আশ্রয় চাইবে। আমি শুধু সেই দিনটার অপেক্ষা করছি। আজকে রাতটা এই রুমেই কাটাও, সকাল হলে তোমার মুক্তি। এই বলে ইমতিয়াজ রুমের এক কোণায় গিয়ে ব্যালকানিতে গিয়ে বসলো, আর আমি খাটের এক কোণে গুটি সুটি মেরে বসে জীবনের সবচেয়ে দীর্ঘ আর অন্ধকার রাতটা পার করতে লাগলাম। সেই অন্ধকার রুমে বসে কাঁদতে কাঁদতে আমার মনটা চলে গেল 5 বছর আগে সেই কলেজ জীবনে। ইমতিয়াজ তখন আমাদের সিনিয়র ছিল। শুরুতে তার ভদ্রতা, মিষ্টি কথাবার্তা আর উপকারের মুখোশ দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। সরল মনে তাকে বিশ্বাস করে একটা সম্পর্কে জড়িয়েছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে পা দেওয়ার পর থেকেই তার আসল রূপটা বেরিয়ে আসতে শুরু করে। তার আচরণে এক ধরনের উগ্রতা আর কুরুচিপূর্ণ মানসিকতা প্রকাশ পেতে থাকে। একদিন সে আমাকে একটা মেসেজ পাঠিয়ে এমন এক প্রস্তাব দেয় যা মনে করলেও আজ আমার গা শিউরে ওঠে। সে তার বন্ধুদের এক আড্ডায় আমাকে যাওয়ার জন্য জোরাজুরি করে এবং অত্যন্ত নোংরা ইঙ্গিত দেয়। আমি যখন তীব্রভাবে তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করি তখন সে তার আসল হিংস্র রূপ দেখায়। সে আমাকে হুমকি দেয় যে যদি আমি তার কথা না শুনি তবে সে আমার জীবন অতিষ্ঠ করে তুলবে। এমনকি আমাকে একা পেলে ক্ষতি করার ভয়ও দেখায়। ভয়ে আতঙ্কে আমি কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলাম। ঘর থেকে বের হওয়া মানেই ছিল ইমতিয়াজের সেই বিষাক্ত নজর। ঠিক সেই সময়েই আমার পরিবার থেকে প্রতীকের সাথে আমার বিয়ের কথা চলতে থাকে। প্রতীককে তখন আমার মনে হয়েছিল এক নিরাপদ আশ্রয়। ইমতিয়াজের হাত থেকে বাঁচার জন্য আমি কোনো কিছু না ভেবেই প্রতীককে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলাম। কিন্তু বিয়ের পর বুঝলাম এক নরক থেকে বাঁচতে গিয়ে আমি অন্য এক মরুভূমিতে এসে পড়েছি। বিয়ের প্রথম মাস থেকেই আমি টের পাই প্রতীকের চরিত্র মোটেও ভালো নয়। সে প্রায়ই গভীর রাতে বাড়ি ফিরত আর মাঝে মধ্যে আমাদের নিজেদের শোবার ঘরেই অন্য মেয়েদের নিয়ে আসতো। আমি যখন প্রতিবাদ করতে যেতাম সে আমাকে ঘরের এক কোণে ফেলে রাখত। আমার নিজের মা ছোটবেলাতেই মারা গেছেন। বাবা পরে যাকে বিয়ে করেছিলেন সেই সৎ মায়ের কাছে আমি ছিলাম এক বোঝা। 4 লাখ টাকা যৌতুক দিয়ে তারা তড়িঘড়ি করে আমাকে প্রতীকের ঘরে পাঠিয়েছিলেন যাতে তাদের দায় মুক্তি হয়। তাই নিজের ভাঙা সংসারের কথা আমি বাপের বাড়িতেও বলতে পারতাম না। সব অন্যায় মুখ বুঝে সহ্য করতাম এই আশায় যে কোনো একদিন হয়তো প্রতীক সুপথে ফিরবে। কিন্তু আজ বুঝলাম যে মানুষটার ভেতরে কোনো মনুষ্যত্বই নেই তার সুপথে ফেরার আশা করাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় বোকামি। পরদিন ভোরবেলা ইমতিয়াজ আমাকে তার গাড়িতে করে এনে প্রতীকের বাড়ির গলির মুখে নামিয়ে দিয়ে গেল। সারা রাতের মানসিক যন্ত্রণায় আমার শরীর আর মন দুটোরই শেষ অবস্থা। শাড়ির আঁচলটা কোনো মতে গায়ে জড়িয়ে আমি যখন শ্বশুর বাড়ির কলিং বেল টিপলাম তখন সূর্য কেবল উঠছে। দরজা খুললেন আমার শাশুড়ি, কিন্তু তার মুখে কোনো উদ্বেগ বা ভালোবাসা ছিল না। আমাকে দেখেই তার মুখটা ঘৃণায় কুঁচকে গেল। তিনি দরজার সামনে দাঁড়িয়ে তীব্র গলায় বলে উঠলেন, লজ্জা করে না তোর এই বাড়িতে আবার পা দিতে? সারা রাত পরপুরুষের সাথে রাত কাটিয়ে সকালবেলা সতী সেজে এসেছিস। আমার ছেলে সব বলে দিয়েছে আমাদের। তোর মতো চরিত্রহীন মেয়েকে এই বাড়ির চৌকাঠ ছোঁয়াতে দেব না। আমি স্তম্ভিত হয়ে গেলাম। প্রতীক নিজের নোংরা অপরাধ ঢাকতে পুরো দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমি কাঁদতে কাঁদতে শাশুড়ির পা ধরতে গেলাম। মা, বিশ্বাস করুন আমি নির্দোষ। প্রতীক আমাকে জোর করে। আমার কথা শেষ হওয়ার আগেই তিনি আমাকে জোরে একটা ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দিলেন। খবরদার, আমাদের পবিত্র বাড়ি অপবিত্র করবি না, দূর হয়ে যায় এখান থেকে।
মুখের উপর দরজাটা ধারাম করে বন্ধ হয়ে গেল। আমি ভাঙা মন আর রক্তাক্ত হাঁটু নিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। পকেট থেকে ফোনটা বের করে বাবাকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু ওপাশ থেকে বাবার কণ্ঠ আসার আগেই আমার সৎ মা ফোনটা কেড়ে নিয়ে চেঁচিয়ে উঠলেন, তোর শ্বশুর বাড়ি থেকে ফোন করে সব জানানো হয়েছে। তুই আমাদের বংশের মুখে চুনকালি দিয়েছিস। যদি কোনোদিন এই বাড়ির দিকে পা বাড়াস তবে তোকে মেরেই মাটিতে পুঁতে ফেলা হবে। আমাদের জন্য তুই মরে গেছিস। ফোনটা কেটে গেল। চারদিকের পৃথিবীটা আচমকা স্তব্ধ হয়ে গেল আমার জন্য। আমি এখন পুরোপুরি নিঃস্ব, আশ্রয়হীন। এই বিশাল শহরে আমার মাথা গোজার মতো কোনো জায়গা নেই। ঠিক তখনই আমার ফোনে আবার একটা মেসেজ আসলো, ইমতিয়াজের নম্বর থেকে। কি নন্দিনী, ঘর আর পর সবই তো হারালে, এখন তো আমার শর্ত মেনেই আমার কাছে আসতে হবে। অহংকার ছেড়ে চলে এসো। আমি মাটির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চাপলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম, মরে যাব, রাস্তায় না খেয়ে পড়ে থাকবো, তাও ওই পিশাচের কাছে নিজের আত্মসম্মান বিক্রি করব না। শূন্য মনে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। শরীরটা ক্রমশ দুর্বল হয়ে আসছিল, মাথাটা ঘুরছিল তীব্রভাবে। এমন সময় আচমকা একটা কালো গাড়ি এসে আমার ঠিক সামনে ব্রেক কষল। গাড়ির গ্লাস নেমে গেল এবং এক যুবক বিকেলের ঠান্ডা হাওয়া আমার কপালের চুলগুলোকে ছুঁয়ে যাচ্ছিল। মাথার উপর নীল আকাশে পাখির ঝাঁক উড়ে যাচ্ছিল। এই সুন্দর দৃশ্য দেখে আমার খুব ইচ্ছে করছিল একটা ক্যানভাসে রং তুলে নিয়ে বসতে, কিন্তু পরক্ষণেই আমার বাস্তবতার কালো মেঘ এসে সেই ইচ্ছেটাকে ঢেকে দিল। হঠাৎ অনুভব করলাম পাশে কেউ এসে দাঁড়িয়েছে। তাকিয়ে দেখি আরিফ। আমি কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালাম। আরিফ মৃদু হেসে বলল, আপনার কথা মায়ের মুখে অনেক শুনেছি। আপনার নাম নন্দিনী। মা আপনাকে আদর করে নন্দু বলে ডাকে, তাই তো? আমি মাথা নেড়ে বললাম, জি। আপনার পড়ালেখা তো শেষ? হ্যাঁ, পড়াশোনা শেষ করে বিদেশের একটা কোম্পানিতে চাকরিও নিশ্চিত হয়েছে, কিন্তু মায়ের শরীরটা ভালো না বলে কটা দিন তার সাথে শান্তিতে কাটাতে এসেছি। মাকে অনেকবার বলেছি আমার সাথে বিদেশে চলে যেতে, কিন্তু মা কিছুতেই রাজি হন না। এমনকি আমিও যখন মাঝপথে পড়াশোনা ছেড়ে দেশে ফিরতে চেয়েছিলাম, মা খুব কঠোরভাবে বারণ করেছিলেন। কেমন যেন অদ্ভুত এক জেদ মায়ের। আরিফ এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলল। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনার বাবার কোনো খবর জানেন না? আরিফের মুখটা মুহূর্তের মধ্যে শক্ত হয়ে গেল। না, আর আমি তার খোঁজ নিতেও চাই না। আমি তাকে তীব্র ঘৃণা করি। দয়া করে তার কথা আর বলবেন না। তার গলার স্বরে এমন এক কঠোরতা ছিল যে আমি আর কিছু বলার সাহস পেলাম না। সে বলল, সন্ধ্যা হয়ে আসছে, চলুন নিচে যাই। সেই রাতে আন্টি আমাকে জোর করে কিছু খাওয়ালেন, কিন্তু বিছানায় শুয়েও আমার চোখে ঘুম এলো না। প্রতীকের সাথে কাটানো একটা বছরের প্রতিটি দিন আমার চোখের সামনে ভেসে উঠছিল। একটা বছর আমরা এক ছাদের নিচে থাকলেও আমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, অথচ সে দিনের পর দিন অন্য মেয়েদের ঘরে নিয়ে আসত। পরদিন সকালে আন্টির সাথে বসে কথা বলছিলাম, এমন সময় আরিফ ঘরে ঢুকল। ঠিক তখনই দরজার কলিং বেল বেজে উঠল। আমার বুকটা ধক করে উঠল। আবার কি প্রতীক বা ইমতিয়াজ কেউ এলো? কিন্তু বাইরে গিয়ে দেখা গেল কোনো মানুষ নয়, এসেছে কুরিয়ার সার্ভিস থেকে পাঠানো একটি খাম। খামটা খুলতেই আমার হাত কাঁপতে লাগলো। প্রতীকের পাঠানো অফিসিয়াল ডিভোর্স পেপার। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আন্টি আমার পাশে এসে কাগজটা দেখে শক্ত গলায় বললেন, নন্দিনী, যে স্বামী নিজের সামান্য স্বার্থের জন্য স্ত্রীর সম্মান বিক্রি করতে পারে তাকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। এই কাগজে সই করে দিয়ে এই নরক থেকে চিরতরে মুক্তি নিয়ে নাও। আমার ভেতরেও এক তীব্র জেদ আর ঘৃণা জেগে উঠল। আমি আর এক মুহূর্তও ভাবলাম না। কলমটা নিয়ে একটানে ডিভোর্স পেপারে সই করে দিলাম। ভেঙে গেল একটা বছরের সেই নামমাত্র ও বিষাক্ত সম্পর্ক। ডিভোর্সের পর 2-3 দিন কেটে গেল। মানসিকভাবে আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে খাওয়া দাওয়ার প্রতি তীব্র অরুচি তৈরি হয়েছিল। ইমতিয়াজ আর প্রতীকের সম্ভাব্য ফোন বা মেসেজ থেকে বাঁচতে আরিফ নিজেই আমার ফোনের সিমটা পরিবর্তন করে দিল। এখন আমি সম্পূর্ণ স্বাধীন, কিন্তু আমার নিজের পায়ে দাঁড়ানো দরকার। আমি আরিফকে বললাম, আমাকে ছোটখাটো একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারো? আমি আর কারোর ওপর বোঝা হয়ে থাকতে চাই না। কিন্তু আন্টি এই কথা শুনে সাফ মানা করে দিলেন। তিনি বললেন, তোর কোথাও চাকরি করার দরকার নেই, তুই আমার মেয়ের মতো আমার কাছেই থাকবি। আন্টির এই অতিরিক্ত আগলে রাখার প্রবণতা আমার মনে কেমন যেন একটা খটকা তৈরি করছিল। কদিন ধরে আন্টির শরীরটা বেশ খারাপ যাচ্ছিল, তাই আমি নিজেই ঘরের রান্নাবান্নার দায়িত্ব নিলাম। একদিন বিকেলে আমি সোফায় বসে ফোনের স্ক্রিনে স্ক্রল করছিলাম। নিজের পুরনো সামাজিক মাধ্যমের আইডিটা ডিলিট করে একটা নতুন অ্যাকাউন্ট খুলেছিলাম। এমন সময় আন্টি এসে আমার পাশে বসলেন।
তার মুখটা দেখে মনে হচ্ছিল তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে চান, কিন্তু দ্বিধা করছেন। আমি বললাম, কি হয়েছে আন্টি, কিছু বলবে? আন্টি আমার হাতটা ধরে বললেন, নন্দিনী, তোর আবার একটা নতুন জীবন শুরু করা দরকার, তোর একটা বিয়ে করা দরকার। আমি চমকে উঠে বললাম, কি বলছো আন্টি? আমি একদিন হলো ডিভোর্স পেপারে সই করেছি, আর এই সমাজে একজন ডিভোর্সি মেয়েকে কে বিয়ে করবে? তাছাড়া আমার বিয়ের স্বাদ মিটে গেছে, একজন রাজি আছে নন্দিনী, তুই শুধু হ্যাঁ বল। একটা মেয়ে একা থাকতে পারে না, তোর বয়স এখনো কম, জীবনের যে মোড়ে আবার কোনো বিপদ আসতে পারে। আন্টি অত্যন্ত আকুল হয়ে বললেন। আমি মাথা নেড়ে বললাম, না আন্টি, আমি আর কোনো পুরুষকে বিশ্বাস করতে পারবো না। আমি প্রথমবার বিয়ে করেছিলাম ইমতিয়াজের মতো একটা পিশাচের হাত থেকে বাঁচতে। প্রতীকের আসল রূপ আমি জানতাম না। আন্টি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই জানতিস না নন্দিনী, কিন্তু আমি জানতাম। প্রতীক আসলে ইমতিয়াজেরই ঘনিষ্ঠ বন্ধু ছিল। আন্টির এই একটা কথায় আমার পুরো পৃথিবী ওলটপালট হয়ে গেল। আমি স্তব্ধ হয়ে আন্টির দিকে তাকালাম, চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। কি বললে আন্টি? প্রতীক ইমতিয়াজের বন্ধু ছিল? তুমি এটা কি করে জানলে? আর জানলে তো আমাকে আগে কেন বলনি? আন্টি অপরাধীর মতো মুখ নিচু করে বললেন, তোর বিয়ের মাত্র 2 দিন আগে আমি এই সত্যটা জানতে পারি। আমি তোকে বলার অনেক চেষ্টা করেছি মা, কিন্তু তোর ওই সৎমা আমার ফোন নাম্বার ব্লক করে দিয়েছিল, তোর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে দেয়নি। তোর সৎমা 4 লাখ টাকার লোভে ইমতিয়াজের পাতানো এই ফাঁদে পা দিয়েছিল। ইমতিয়াজের আগেও এভাবে 3 জন মেয়ের জীবন নষ্ট করেছে, আর 4 নম্বরে ছিলি তুই। কথাগুলো শুনে আমার শরীর অবশ হয়ে গেল। মনে হলো কেউ যেন আমার গলা টিপে ধরেছে। এত বড় একটা চক্রান্তের শিকার হয়েছি আমি, আর আমার নিজের পরিবারই তার অংশ ছিল। আন্টি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। খানিকটা স্বাভাবিক হয়ে আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আন্টি, তুমি যার কথা বলছো সেই ছেলেটি কে যে আমাকে বিয়ে করতে রাজি? আন্টি আমার চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, সে আর কেউ নয়, সে আমার ছেলে আরিফ। আমি আরিফের নাম শুনে দ্বিতীয়বার বড় রকমের ধাক্কা খেলাম। আরিফের মতো একজন উচ্চশিক্ষিত মার্জিত ছেলে, যে কিনা মাত্র 5 দিন আগে আমাকে চিনেছে, সে একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে রাজি? পুরো বিষয়টাই আমার কাছে অত্যন্ত অবিশ্বাস্য আর রহস্যময় মনে হতে লাগলো। আন্টির মুখে আরিফের বিয়ের প্রস্তাব শুনে নন্দিনী ভীষণ অবাক হলো। মাত্র 5 দিনের পরিচয়ে এমন একজন শিক্ষিত ছেলে কিভাবে তাকে গ্রহণ করতে পারে তা তার মাথায় আসছিল না। নিজের জীবনের অন্ধকার অতীত লুকিয়ে সে কোনো নতুন সম্পর্কে জড়াতে চাইল না। তাই মাঝরাতে সে আরিফের ঘরে গিয়ে নিজের সাথে ঘটে যাওয়া রিসর্টের সেই ভয়াবহ রাতের সব সত্য ঘটনা খুলে বলল, এবং বলল, আমি চাই না আমার কারণে তোমার জীবন নষ্ট হোক। সব শোনার পর আরিফ একটুও বিচলিত হলো না। সে নন্দিনীর হাতে একটি রুমাল এগিয়ে দিয়ে বলল, এত কিছুর মধ্যে আমি তোমার কোনো দোষ দেখছি না। আমার মায়ের ইচ্ছাই আমার শেষ ইচ্ছা। আমি তোমাকে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনব। আরিফ আরো জানালো যে তার মা শায়লা আন্টিও একজন ডিভোর্সি, এবং সে নিজে তার মাকে খুব ভালোবাসে। পরদিন সকালে আন্টির জোড়াজোড়িতে নন্দিনীও বিয়েতে মত দিল। আরিফ প্রথমে 1 মাসের সময় চাইলেও আন্টির তীব্র আবেগের কারণে সেই রাতেই কাজে ডেকে তাদের বিয়ে সম্পন্ন হলো। তবে বিয়ের রাতে আরিফ অত্যন্ত ভদ্রতার পরিচয় দিল। সে সোফায় বালিশ কাঁথা নিয়ে শুয়ে বলল, আজ থেকে আমরা স্বামী স্ত্রী হলেও যেদিন আমি তোমার মনে জায়গা করে নিতে পারবো, সেদিনই কেবল নিজের অধিকার দাবি করব। নন্দিনী মনে মনে স্বস্তি পেল, কিন্তু তার মনে খটকা রয়ে গেল। আন্টি ইমতিয়াজের চক্রান্ত আর 4 লাখ টাকার কথা এত নিখুঁতভাবে জানলেন কি করে? পরদিন সকালে আন্টির কোনো সাড়া শব্দ না পেয়ে আরিফ ও নন্দিনী দরজা ভেঙে ভেতরে ঢুকলো। ঘরে ঢুকে তারা যা দেখালো তাতে তাদের পায়ের তলার মাটি সরে গেল। আন্টি বিছানায় নিথর হয়ে পড়ে আছেন। তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। নন্দিনী বুঝতে পারল আন্টি কেন বলছিলেন তার হাতে একদম সময় নেই। মূলত আরিফ আর নন্দিনীর হাত এক করে দেওয়ার জন্যই তিনি এত তাড়াহুড়ো করছিলেন। লাশের পাশ থেকে একটা চিঠি পাওয়া গেল, যেখানে লেখা ছিল, নন্দিনী মা, তোর হাতে আমি আরিফের দায়িত্ব দিয়ে গেলাম। আমি অনেক আগেই চলে যেতাম, শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে বেঁচেছিলাম। এবার আমি নিশ্চিন্তে বিদায় নিলাম। মায়ের এই আকস্মিক মৃত্যুতে আরিফ সম্পূর্ণ পাথর হয়ে গেল। সে মানসিকভাবে ভেঙে পড়ল এবং সিদ্ধান্ত নিল নন্দিনীকে নিয়ে সে দ্রুত বিদেশে চলে যাবে। যাওয়ার সময় নন্দিনী আন্টির ঘর থেকে একটি পুরনো ফটো অ্যালবাম আর একটি ব্যক্তিগত ডায়েরি সাথে করে নিয়ে এলো, যা আন্টি বেঁচে থাকতে কাউকে ছুতে দিতেন না। বিদেশে আসার পর আরিফ শুধু কাজে ডুবে থাকতো আর মাঝরাতে মায়ের জন্য লুকিয়ে কাঁদত। নন্দিনী পরম মমতায় তাকে আগলে রাখল এবং ধীরে ধীরে তাদের মধ্যে একটি সুন্দর ও স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠল। একদিন অবসরে নন্দিনী আন্টি সেই গোপন ডায়েরিটা পড়তে শুরু করলো।
এবং আন্টির জীবনের এক ভয়ঙ্কর সত্য জানতে পারল। ডায়েরি থেকে জানা গেল, আরিফের বয়স যখন মাত্র 1 মাস তখন আন্টি এক নির্মম ধর্ষণের শিকার হন। এই কারণে আরিফের বাবা আন্টিকে ডিভোর্স দেন। মানসিকভাবে বিপর্যস্ত আন্টিকে দীর্ঘদিন মানসিক হাসপাতালেও থাকতে হয়েছিল। তিনি কখনো চাননি আরিফ একজন ধর্ষিতা মায়ের সন্তান হিসেবে সমাজে বড় হোক বা কষ্ট পাক, তাই তাকে জোর করে বিদেশে পাঠিয়েছিলেন। আর আন্টিকে যিনি ধর্ষণ করেছিলেন তিনি আর কেউ নন, তিনি ছিলেন ইমতিয়াজের লম্পট বাবা। আন্টি নিজের অপমানের প্রতিশোধ নিতে এবং ইমতিয়াজের ওপর নজর রাখতে গিয়ে ইমতিয়াজ ও প্রতীকের সব চক্রান্ত জানতে পেরেছিলেন। নিজের জীবনের পাপের অধ্যায় ও প্রতিশোধের বৃত্ত শেষ করে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আরিফ ও নন্দিনীর সংসার এখন ভালোবাসায় পরিপূর্ণ। প্রতি রবিবারে আরিফ নন্দিনীকে নিয়ে ঘুরতে বের হয়। তাদের জীবনে এখন শুধুই শান্তি। আর অন্য পাশে যারা নন্দিনীর জীবন ধ্বংস করতে চেয়েছিল, নিয়তি তাদের কঠোর শাস্তি দিয়েছে। ইমতিয়াজ একের পর এক মেয়েদের জীবন নষ্ট করা, ধর্ষণ এবং দুর্নীতির দায়ে পুলিশ তাকে গ্রেফতার করে। আদালতে তার অপরাধ প্রমাণিত হওয়ায় তার ফাঁসির রায় কার্যকর হয়। প্রতীক লোভের বশে স্ত্রীকে বিক্রি করে দেওয়া সেই স্বামী এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় সে তার 2টি পায়ে চিরতরে হারায় এবং পঙ্গু হয়ে অন্যের বোঝায় পরিণত হয়। সৎমা নন্দিনীর বাবা যখন ইমতিয়াজের চক্রান্তে সৎমায়ের জড়িত থাকার সমস্ত প্রমাণ হাতে পান, তখন তিনি তাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেন। নিজের ভুল বুঝতে পেরে বাবা নন্দিনীর কাছে ক্ষমা চান। আর সেই লোভী মহিলা এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। নন্দিনীকে যারা কলঙ্কিনী বানাতে চেয়েছিল, নিয়তি তাদের নিজেদের জীবনে ধ্বংস হয়ে গেল। আর সব ঝড় পেরিয়ে নন্দিনী খুঁজে পেল তার সত্যিকারের ভালোবাসার নীড়। প্রিয় দর্শক, এই আবেগঘন গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই ধরনের সুন্দর ও ভিন্ন স্বাদের গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।